রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্যের ধারায় ত্রয়ী বন্দ্যোপাধ্যায়কে আমরা কে না জানি। তারা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পর বাংলা সাহিত্যে প্রাণ সঞ্চার করেছিলেন এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ তার সাহিত্যে প্রাধান্য দিয়েছেন প্রকৃতি ও মানুষকে। তারাশঙ্করের সাহিত্যে এসেছে রাঢ় বাংলার জনজীবন। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে ফুটে উঠেছে বিজ্ঞান মনস্কতা ও মার্ক্সীয় ভাবনা। এই ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের দাবিদার হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার রচনায় মানব জীবনের পাঁচালী যেমন জীবন্ত হয়ে উঠেছে, তেমনি প্রকৃতি তার রচনায় অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। কিভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক হয়ে উঠলেন, সেই গল্পটা খুবই চমকপ্রদ। রবীন্দ্র সূর্য যখন সায়ান্নে, তখন বাংলা সাহিত্যের আকাশে অনন্য গতিতে যে নক্ষত্রের আবির্ভাব হয়, তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখালেখি করবেন, লেখক হবেন, এই স্বপ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছিল না। ছেলেবেলা থেকেই অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন। এই অভাব অনটন ডিঙিয়েই তিনি লেখক হয়েছেন। 1918 সাল, তিনি তখন রিপন কলেজ থেকে ডিস্টিংশন নিয়ে বিএ পরীক্ষায় পাশ করেন। শুরু হয় চাকরির প্রচেষ্টা। যোগ দেন হুগলির জঙ্গিপাড়ার মাইনর স্কুলে। পরে জঙ্গিপাড়া থেকে যান সোনারপুরের হরিণাভিতে। আর এই হরিণাভিতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবন একেবারে বদলে যায়। 1920 সালের জুন মাস, হরিণাভির দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত বিদ্যালয়ে পড়ানোর কাজে যোগ দিয়েছেন বিভূতিভূষণ। এর মধ্যে পরিচয় হয় স্থানীয় পাঁচুগোপালের সঙ্গে। পাঁচুগোপালের ভালো নাম ছিল যতীন্দ্রমোহন রায়। পাঁচুগোপাল তখন লেখালেখি করেন, বয়স অল্প। স্কুলের সময়টুকু ছাড়া বেশিরভাগ সময় পাঁচুগোপালের সঙ্গেই কাটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তারা দুজনে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখেন। আর এই ঘোরাঘুরি করতে করতে পাঁচুগোপালের সঙ্গে বিভূতিভূষণের সখ্য হয়। একদিন বিভূতিভূষণের হাতে একটি বই ধরিয়ে দিয়ে দুজনে মিলে একটা বই লেখার প্রস্তাব দেন পাঁচুগোপাল। প্রস্তাবে রাজি হওয়া তো দূরের কথা, বিভূতিভূষণ কোনো ভ্রুক্ষেপই করেন না। ফলে যা ঘটার তাই ঘটে। পরের দিন স্কুলে গিয়ে বিভূতিভূষণ দেখেন তার উপন্যাস বেরোচ্ছে, মর্মে দেওয়ালে দেওয়ালে বিজ্ঞাপন ছাটা। কাজটা যে পাঁচুগোপালের তা বুঝতে এক মুহূর্ত দেরি হয় না বিভূতিভূষণের। তিনি উত্তেজিত হয়ে পাঁচুগোপালের কাছে প্রশ্ন করেন, এমনটা কেন করলে? এই রসিকতার মানে কি? উত্তরে একটু ভনিতা না করে পাঁচুগোপাল বলেন, ভেবেছিলাম দুজনে মিলে লিখে ফেলব। এমন সোজাসাপটা উত্তরে কিছু বলতে পারেন না বিভূতিভূষণ, আবার সহ্যও করতে পারেন না। সহকর্মী থেকে শুরু করে পরিচিত, স্বল্প পরিচিত সবার মুখে এক প্রশ্ন, কবে আসবে উপন্যাস? কি করব, কি করি ভাবতে ভাবতে শেষমেশ লেখার সিদ্ধান্ত নেন বিভূতিভূষণ। কিন্তু কি লিখবেন ভাবতে ভাবতে একটা গল্প লেখেন তিনি। তারপর প্রকাশের জন্য সেটি কলকাতার একটি মাসিক পত্রিকায় পাঠান। শুরু হয় অপেক্ষা। এক একজন এক এক রকম বলেন। কেউ বলেন পরিচয় না থাকলে লেখা ছাপা হয় না। আবার কেউ বলেন লেখা ভালো হলে এমনিতেই ছাপে। এমন সব সংশয় নিয়েও আশা হারান না লেখক। ওই সময় ডাকের মাধ্যমে লেখা পাঠাতে হতো। অমনোনীত লেখা ফেরতখামে ফেরত আসত। অবশেষে অপেক্ষার অবসান হয়। সপ্তাহখানেক বাদে ফেরতখাম আসে। লেখক তখন স্কুলে। গল্প ফেরত এসছে ভেবে কেউ দেখার আগেই দ্রুত খামটা পকেটে রেখে দেন। এই প্রসঙ্গে একটি কথা জানাই। ফেরত খামের প্রসঙ্গে দিনলিপিতে বিভূতিভূষণ লিখেছিলেন, সেই সময় দুঃখ তো হলো, কিন্তু সঙ্গে সঙ্গে এই আনন্দও হলো যে রোজকার দুশ্চিন্তা তো কাটলো।
আমার মনের অবস্থা এমন হলো যে কোনো প্রিয়জন অসাধ্য রোগে মারা গিয়ে যন্ত্রণা থেকে মুক্তি পেল। ফেরত খাম আসলে তাতে কি থাকবে এই বিষয়ে চিন্তা করতে করতেই লেখক এটি লিখেছিলেন। কিন্তু বাড়ি ফিরে খাম খুলতেই বিস্মিত হন। খামের মধ্যে লেখার বদলে একটি চিঠি। সম্পাদক মহোদয় লিখছেন, আপনার রচনা মনোনীত হয়েছে, শীঘ্রই প্রকাশিত হবে। 1921 সালে প্রভাতী পত্রিকায় বিভূতিভূষণের প্রথম গল্প উপেক্ষিতা প্রকাশিত হয়। ওই বছর শ্রেষ্ঠ গল্প ক্যাটাগরিতে গল্পটি শ্রেষ্ঠ গল্পের মর্যাদাও পায়। এ তো গেল বিভূতিভূষণের গল্প লেখার কথা, কিন্তু উপন্যাস নিয়ে বলতে গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী। উপন্যাসটি বিভূতিভূষণ যখন লেখেন তখন তিনি ছিলেন ভাগলপুরে। স্কুলের চাকরি ছেড়ে নতুন কাজ নিয়ে ভাগলপুরের বাঙালিটোলায় গিয়েছিলেন তিনি। তবে পথের পাঁচালী পাঠকদের হাতে পৌঁছানো সহজ ছিল না, যদি না উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিভূতিভূষণের দেখা হতো। ঘটনাটা তাহলে বলি শোনো। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছিলেন আইনের ছাত্র, কিন্তু আইনের ছাত্র হলে কি হবে, সাহিত্যের প্রতি ভীষণ ভালোবাসা ছিল তার। কেবল ভালো লাগা বা ভালোবাসা বললে ভুল হবে, তিনি লিখতেনও। ওই সময়ের সব মান সম্পন্ন পত্রিকাতেই তার লেখা বেরিয়েছিল, আর সেই মানুষই কিনা পড়ালেখার পাট চুকোতেই ওকালতি করার উদ্দেশ্যে পৈতৃক নিবাস ভাগলপুরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। আর ভাগলপুরে ফিরে কেবল পেশাগত প্র্যাকটিস পর্যন্ত থেমে থাকেননি তিনি। সাহিত্যপ্রেমী মানুষদের নিয়ে আড্ডার আয়োজন শুরু করেন। প্রায় বসার ঘরে আড্ডা বসত, জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষেরা আড্ডায় যুক্ত হতেন। একদিন ঘুরতে ঘুরতে বিভূতিভূষণও আড্ডায় গিয়ে উপস্থিত হলেন। পরে ভালো লাগলো বলে নিয়মিত যেতে শুরু করলেন, কিন্তু কথা বলতেন না, চুপচাপ সবার কথা শুনতেন। বিভূতিভূষণকে চোখে পড়লেও তার সঙ্গে খোলাখুলিভাবে তখনও আলাপ হয়নি উপেন্দ্রনাথের। বিভূতিভূষণ নিয়মিত আড্ডায় অংশ নেন এই পর্যন্তই, কিন্তু এক ভরা বাদলের দিনে কেউ আড্ডায় উপস্থিত হতে না পারলেও বিভূতিভূষণ গিয়ে উপস্থিত হন। বিভূতিভূষণের সঙ্গে কথা শুরু করেন উপেন্দ্রনাথ। নানা কথা শেষে এক পর্যায়ে জানতে চান গল্প কবিতা কিছু লেখেন কিনা। বিভূতিভূষণ লজ্জাবনত স্বরে জবাব দেন, সেভাবে তো কিছু লিখি না, একটা উপন্যাস লিখেছি। উপন্যাসের পাণ্ডুলিপিখানা একদিন পড়তে দেন, পড়ে দেখি কেমন লিখেছেন, বলেন উপেন্দ্রনাথ। বিভূতিভূষণ ততদিনে উপেন্দ্রনাথের জ্ঞান গরিমায় মুগ্ধ, তাই তো ভয়ে ভয়ে উপন্যাসের পাণ্ডুলিপিটা উপেন্দ্রনাথের কাছে জমা দেন। আবারও শুরু হয় অপেক্ষা, ফেরত খামের মতো। বিভূতিভূষণ আশায় বুক বেঁধে আড্ডায় যান। আশা অন্য কিছু নয়, উপেন্দ্রনাথের মুখে নিজের প্রথম উপন্যাস বিষয়ে দুটি কথা শোনা। কিন্তু একদিন এক সপ্তাহ করে মাস কেটে গেলেও উপেন্দ্রনাথ কিছু জানান না। সাহস করে যে জানতে চাইবেন সে সাহসও বিভূতিভূষণ করে উঠতে পারেন না। অগত্যা মনে মনে ভেবে নেন উপন্যাসটি মানসম্মত হয়নি। কিন্তু হঠাৎ ঝরে পড়া বৃষ্টির মতো একদিন অন্যরকম একটা ঘটনা ঘটে। আড্ডা শেষে উপেন্দ্রনাথ বিভূতিভূষণকে ডেকে তার লেখার ভূয়সী প্রশংসা করেন, সঙ্গে এও জানান যে তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন, সেখানে গিয়ে একটি পত্রিকা বের করবেন, নামও ঠিক হয়েছে বিচিত্রা, আর বিচিত্রাতেই তিনি পথের পাঁচালী ছাপতে চান। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদিত বিচিত্রাতেই কিস্তিতে প্রকাশিত হয় পথের পাঁচালী। ঝলমল আলোকে টলমল রূপরেখার মতো পথের পাঁচালীর কয়েক কিস্তি প্রকাশিত হতেই চারদিকে শোরগোল পড়ে যায়। বাংলা সাহিত্যে ধ্রুবতারা রূপে অবতীর্ণ হন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কেবল পথের পাঁচালী নয়, তার প্রায় সব লেখাই আগ্রহের সঙ্গে গ্রহণ করেছেন পাঠকেরা।
যাপিত জীবনের জঠর যন্ত্রণা, দুই চোখে দেখা বিচিত্র ঘটনা, অর্জিত অভিজ্ঞতা সবকিছুই কাগজে কলমে স্থানান্তর করে গেছেন তিনি। তাই আজও এইভাবে সব শ্রেণীর পাঠকের কাছে তিনি সমাদৃত। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরণোত্তর সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার, যা লেখকের জন্মস্থান, পারমাদান বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লেখকের সম্মানার্থে রাখা হয়েছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। লেখক বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী মুরাতিপুর গ্রামে নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস উত্তর 24 পরগনা জেলার বনগাঁর নিকট ব্যারাকপুর গ্রামে। তবে তাদের আদিবাস ছিল উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতামহ ছিলেন একজন কবিরাজ এবং তিনি বনগাঁর নিকট ব্যারাকপুর গ্রামে কবিরাজি করতে আসতেন। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত। পাণ্ডিত্য এবং কথকতার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। মাতা মৃণালিনী দেবী। পিতামাতার 5 সন্তানের মধ্যে বিভূতিভূষণ ছিলেন জ্যেষ্ঠ সন্তান। পিতার কাছে বিভূতিভূষণের পড়ালেখার পাঠ শুরু হয়। এরপর নিজ গ্রাম ও অন্য গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশুনোর পর বনগাঁ গ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি অবৈতনিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখার সুযোগ পেয়েছিলেন। 8ম শ্রেণীতে পাঠরত অবস্থায় তিনি পিতৃহারা হন। পিতৃশোক কাটিয়ে 1914 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার ঠিক 2 বছর পর 1916 সালে কলকাতার রিপন কলেজে, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ, আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি এই কলেজ থেকেই ডিস্টিংশন সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি এমএ দর্শন ও আইন বিভাগ দুটি বিষয়ে ভর্তি হন। কিন্তু 1919 সালে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়াশোনা চলাকালীন সময়ে পরিবারের অমতে গৌরী দেবীকে বিয়ে করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়ের 1 বছর পরেই নিউমোনিয়ায় গৌরী দেবী মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর 22 বছর পর রমা চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের 7 বছর পরে তাদের একমাত্র সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। সাধারণ ঘরে জন্মগ্রহণ করে সারা জীবন স্কুল মাস্টারি করে বাংলা সাহিত্যে এক বিশেষ জায়গায় উপনীত হয়েছেন। প্রথম জীবনে তিনি হুগলি জেলার অন্তর্গত জাঙ্গিপাড়া মাইনর স্কুলে সরকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি সোনারপুর হরিনাভি স্কুলে শিক্ষকতা করেন। তিনি গো রক্ষিণী সভার ভ্রাম্যমাণ প্রচারক হিসেবেও কিছুদিন চাকরি করেন। এরপর তিনি জমিদার এস্টেটে সেক্রেটারি ও গৃহশিক্ষক হিসেবে চাকরি পান। পরে ধর্মতলার খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করেন। এরপর যোগ দেন বনগাঁর নিকট গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন স্কুলে। এই স্কুলেই তিনি আমৃত্যু কর্মরত ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 2 চোখ ভরে জগৎকে দেখেছেন, দুনিয়ার পথ বেয়ে এগিয়ে চলেছেন এবং লিখেছেন 1950 সালের 1 নভেম্বর
এই মহান সাহিত্যিক ঝাড়খণ্ডের ঘাটশিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। সুবর্ণরেখা নদীর পাড়ে পঞ্চপাণ্ডব ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থাপনাটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।